দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির রশিদ। আজকে আমি কথা বলবো গুম কমিশন কি আসলেই কমিশন নাকি একটি রাজনৈতিক কোনো ইনস্ট্রুমেন্ট? বাংলাদেশে গুম কমিশনের যে কাজ তা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে। আমাদের অনেক বন্ধুরা এটাকে নিয়ে অনেক উল্লাসও করছেন। কিন্তু আমি দেখার চেষ্টা করছি আসলে কতটুকু কাজ তারা করছে নাকি এটা বয়ান তৈরির কারখানা। আম, এইটা সত্যি যে ৮-১০টা কমিশনের মতো গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশন যথেষ্ট হালকাভাবে কাজ করছে না, এটা খুব সিরিয়াসলি কাজ করছে। কিন্তু গুম সংক্রান্ত যে কাজ, তার উদ্দেশ্যটা কি? কেবলই কি গবেষণা তৈরি করা আর বয়ান তৈরি করা না কি? তাই আজকে আলোচনা করব আগামী ২০ মিনিট। সরকারে আসার পরে ডক্টর ইউনূস এর নেতৃত্বাধীন ক্যাবিনেটে যে সবচেয়ে ভালো একটি কাজ করেছে তার একটি হচ্ছে গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশন। এই কমিশনে যে ফরমেশন ৫ জন তারা কাজ করছেন, তারা একজন বিচারপতি, একজন জাজ, একজন গুম নিয়ে দীর্ঘ সময় অধিকারে কাজ করা সাজ্জাদ সাহেব আছেন নূর খান লিটন, যিনি নিজ নামেই খুবই আমাদের কাছে শ্রদ্ধাভাজন। আর একজন আছেন নাবিলা ইদ্রিস। নাবিলা ইদ্রিসের নাম আপনারা খুব বেশি একটা শুনবেন না। বাংলাদেশের এই নারী ইংল্যান্ডে পড়াশোনা করে এসে বর্তমানে এই কমিশনে খুবই গুরুত্বের সাথে কাজ করছেন এবং গুম সংক্রান্ত যে বয়ান তৈরি করা, বিশেষত এই ৫ আগস্টের পরে সেই কাজটি উনি করে চলেছেন। গুম নিয়ে যে কমিশনের কাজ ইতিমধ্যে হয়েছে, তার যে পাবলিক বয়ান তৈরি হয়েছে তা মোটামুটি সবার কাছে বেশ আলোচনা সৃষ্টি করছে। যে গুম হতো, শেখ হাসিনার সময় ক্রস ফায়ার হতো, গুমের শিকার মানুষগুলো ফেরত এসেছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনার সময় কথা বলতাম, তাদের অনেকেরই গুম সম্পর্কে ধারণা ছিল না। কতক্ষণ হইলে এটা গুম হিসাবে কাউন্ট হবে, কেন এটা গুম হইতেছে, আরে ফেরতই যদি আসে তাহলে কেন এটা গুম হইল, এই ধরনের নানা প্রশ্ন ছিল। কিন্তু গুম কমিশন আসার পরে গুমের যে তালিকা তারা দেখলো, এটা প্রায় ১৮৩০-এর অধিক এবং তারা এখনও এগুলো যাচাই বাছাই করছে। আমার কাছে ইনিশিয়ালি গুম কমিশন যখন গঠন করা হয় আমি খুবই খুশি ছিলাম এবং মনে হলো যে গুম কমিশনকে সহায়তা করার জন্য সর্বাত্মক চেষ্টা আমার হওয়া উচিত। পরে দেখলাম না, গুম কমিশন মূলত একটি গবেষণা প্রতিষ্ঠান। তারা একটার পর একটা তৈরি করছে রিপোর্ট এবং সরকারকে দিচ্ছে। যে রিপোর্ট তারা এখন তৈরি করছে, এই রকম রিপোর্ট আমরা বহু আগে হিউম্যান রাইটস ওয়াচের জন্য তৈরি করেছি। ডেভিড বার্গম্যানের রিসার্চ করে, ডেভিড বার্গম্যানের সাথে ইকবাল মাহমুদ এখন ইউএস এম্বাসিতে চাকরি করেন এবং আমি এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে এই রিপোর্ট আমরা, এই মানের একটা রিপোর্ট আমরা, গ্লোবাল মানের রিপোর্ট আমরা তৈরি করেছি। গুম সংক্রান্ত তদন্ত করতে গিয়ে সবচাইতে যে জিনিসটা আমাদের প্রয়োজন হয়েছিল, যে গুমের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সাক্ষী প্রমাণাদি তৈরি করা, যাতে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আসে। আমরা এইটাই চেষ্টা করেছিলাম আমার রিপোর্টের মধ্য দিয়ে এবং রিপোর্টটা ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড হয়েছিল, খুবই ক্রেডেনশিয়ালও পেয়েছে। গুম কমিশন এসে দেখলাম যে তারা সেদিকে খুব একটা ফোকাস করছে না। এমনকি আইসিটিতে যে গুমের অভিযোগটা এসেছে মেজর জেনারেল বরখাস্তকৃত জেনারেল জিয়াউল হাসানের উপরে, সেখানেও দেখলাম যে এই মামলাটি ২ মাস ৩ মাস করে পিছিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইনকোয়ারি কমিশনের যে ভূমিকা থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম, সেটা আসলে আমি দেখতে পাইনি। বরঞ্চ ধরেন হাই প্রোফাইল ব্যক্তি যারা, ধরেন এই যে আজমি ভাই বা মীর কাশেম আলীর ছেলে, হ্যাঁ,
ওনারা কিন্তু বা মাইকেল চাকমার ব্যাপারটা তো খুবই ইন্টারেস্টিং। আপনারা জানেন যে ওকে ধরে নিয়ে গেছিল এবং ধরে নিয়ে যাওয়ার পরে তার লাস্ট লোকেশন নিয়ে আমি একটা রিপোর্ট করেছিলাম এবং সেই রিপোর্টের পক্ষে জ্যোতির্ময়দা তখন হ্যাবিয়াস কর্পাস করেছিলেন এবং পরবর্তীতে এটা নিয়ে লং প্রসেস হয়েছিল এবং উনি বেঁচে ছিলেন এবং তাকে এই 5 আগস্টের পরে চট্টগ্রামের রাউজান রোডে ওখানে ফেলে রেখে যায় একটা জঙ্গলের ভেতরে এবং পরবর্তীতে উনি ওনার হোয়ার অ্যাবাউটস পান। যাকে এই কথাগুলো নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলছি না, আমি বলছি যে এই তদন্তের মধ্য দিয়ে মানে এই যে ইনকোয়ারির মধ্য দিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম যে তাদের মনে হয় ভিকটিমগুলার কেসগুলো আইডেন্টিফাই করার পাশাপাশি মূলত যারা এখন পর্যন্ত যাদের খোঁজ পাওয়া যায়নি, কিভাবে হয়েছে পুরোপুরি জানা যায়নি, সেইগুলোকে একসাথে করে অ্যাটলিস্ট পরিবারগুলোকে স্যাটিসফাই করবে। আমি মায়ের ডাকে তুলির সঙ্গে কথা বলেছি, সে খুবই ফ্রাস্ট্রেটেড এই কমিশন নিয়ে। আচ্ছা, তারপরে কথা বললাম একজন সরকারের সাথে খুবই ভাবে ক্লোজ, তার বাবার নিখোঁজ, তাকে জিজ্ঞেস করলাম, সেও দেখলাম খুব ফ্রাস্ট্রেটেড। কমিশন গঠন করার পরে 2-1জন খুবই কনফিডেন্সিয়াল ওয়েতে আমার সঙ্গে অ্যাপ্রোচ করেছিল, তারা সাক্ষী। এই সাক্ষীগুলোকে আমি প্রথমে ভেবেছিলাম যে এদেরকে এই কমিশনের কাছে আমি সামহাট তাদের প্রোটেকশনের জন্য চাইব। পরে দেখলাম যে ভাই এটা তো ভয়ঙ্কর কাজ হয়ে যেত, এটা তো মারা পড়ে যেত, কারণ এই কমিশনের তো ওই ট্রায়ালিং কোনো প্রসেস নাই, এ তো একটা শুধুমাত্র বয়ান তৈরি করবে আর গবেষণা করবে। যেটা সম্ভব ছিল দুইটা, এক যে এখানে মামলা হয়ে ক্রিমিনাল মানে যে চার্জ সেগুলো দিয়ে হতে পারতো বা পেনাল করে হতে পারতো, অথবা পেনাল করে যেহেতু এখানে একটু ফাঁকফোকর আছে, ফরগেট অ্যাবাউট দ্যাট, আমরা সোজাসুজি চলে যেতে পারতাম আইসিটিতে মামলা গুমের ঘটনাগুলো কতগুলো তদন্ত হয় এবং কী প্রমাণ হয় সেগুলো আমরা হয়তো ভবিষ্যতে দেখতে পাবো। সেগুলো নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো, কারণ আমার অনেকগুলো ঘটনায় ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। কিন্তু এই গুম কমিশন আসলে কি বয়ান তৈরি করলো? এই গুম কমিশন আসলে যে 2টা বয়ান তৈরি করছে সেটা যদি আপনি মোটা দাগে দেখেন, যেটার পেছনে হয়তো এই যে নাবিলা ইদ্রিস বা খন্দকার রাকিবের মতো উচ্চশিক্ষিত বোদ্ধারা এখানে কাজ করছেন বলে আমি বুঝতে পারি বা জানতে পারি, তারা যে বয়ানটা তৈরি করার চেষ্টা করেছেন যে ভাই দেখুন এই যে গুম হয়েছে না, এই গুমের সাথে ভারতের আছে জড়িত, এই গুমের সব কিছু হচ্ছে ভারত এটার সাথে ইনভলভ। আচ্ছা, তাহলে ভারত কিভাবে ইনভলভ, কতটা ইনভলভ, কয়টা কেস করছে সেটা এখানে আসতে পারে। আর দ্বিতীয়টা কি যে ভাই এই গুমগুলা হইছে যে ধরেন যারা ইসলামিক স্কলার বা তাদের সন্তান, যেমন ধরেন আজমি বা মীর কাসিম আলীর ছেলে, এরা গুম হয়েছে। ভাই এইটাই হচ্ছে আমার প্রবলেম। আমি বুঝি যে গুমের মেন কারণটা হইতেছে রাজনীতি। আপনি ধর্মর যে অংশটার জন্য সরকারে বিরক্ত হয়েছে সেটা রাজনীতির কারণে। তাহলে আপনি এত কিছু বুঝতেছেন, এত কিছু করতেছেন, এই বয়ানটা করতে পারলেন না, এই বয়ানটা আপনি নিয়ে আসতে পারলেন না যে 2013 সালে যে মানুষগুলো গুম হয়েছে তাদের অধিকাংশ গুম হয়েছে মূলত রাজনীতির কারণে। আপনি বলতেছেন নির্বাচনের আগে গুম হইতেছে, কিন্তু আপনি বলতে পারতেছেন না যে এগুলো রাজনৈতিক কারণে গুমগুলা হয়। 2017 সালের আগে আপনি বলতেছেন 18 সালের নির্বাচনের আগে গুম হয়েছে, কিন্তু আপনি বলতেছেন না যে রাজনৈতিক কারণেই মূলত গুমগুলা হয়েছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এটাকে এন্ডোর্স করছে। এখন আপনি এই কথা কেন বলতেছেন না? কারণ ওইটা বলার মধ্য দিয়ে আপনারা যেটা হাসিল করতে চান সেই বয়ানটা দাঁড়ায় না। আপনারা যে বয়ানটা তৈরি করতে চাচ্ছেন যে ভাই মাইনরিটি কমপ্লেক্সটা আপনি ক্রিয়েট করতে চাইতেছেন এই বয়ানটার মধ্য দিয়ে। আমি ওই দিকে যাচ্ছি না, আমি ওইখানে পরে আসতেছি। কিন্তু এখানে একটা খেলা আছে, একটা খেলা দেখেন। একটা খেলা হচ্ছে, আমরা একটা গবেষণা করছিলাম 2019 সালের দিকে যে
এক্সট্রিমিস্ট ফোর্সগুলা বা কিভাবে কোমলমতি ধর্মপ্রাণ মুসলমানদেরকে এক্সট্রিমিস্ট ভিউ এঙ্গেজ করে, এক্সট্রিমিস্ট ভিউয়ের ভিতরে এঙ্গেজ করে। 60% কন্টেন্ট আমরা পাইছিলাম যে এইগুলো হচ্ছে যেগুলো ভারতে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আপনাকে খুব নাড়া দেয় এবং তার কারণে আপনি ভায়োলেন্ট হয়ে ওঠেন। 15-20% আমরা পেয়েছিলাম প্যালেস্টাইনের ঘটনা। তার মানে আপনি দেখেন, আপনি যে বয়ানটা তৈরি করার চেষ্টা করছেন খুব সূক্ষ্মভাবে যে ভাই বাংলাদেশ তো মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশে মুসলমান হয়ে আপনি জেলখানার মধ্যে আছেন, গুপ্ত ঘরে আছেন। কিন্তু এই কথা কেউ বলার চেষ্টা করতেছে না। দ্যাট ওয়াজ দ্য পলিটিক্যাল ডিসিশন যে আপনাকে এইভাবে করছে। ওই বয়ানে সে যাচ্ছে না, কারণ আপনার এর ভিতর দিয়ে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আপনি যদি বাংলাদেশের মুসলমানদেরকে ভয় দেখাই দিতে পারেন, যে ভয়টা নরেন্দ্র মোদী তার হিন্দুত্ববাদীদের দেখাইতে পারছে যে দেখেন আপনি কিন্তু দুর্বল, এবং এই কারণে সে মুসলমান সংখ্যালঘিষ্ঠ মুসলমানের উপরে ক্ষমতা প্রদর্শন করে এবং পরবর্তীতে বাংলাদেশে পুশিন করে। একইভাবে আপনি যদি বাংলাদেশের মানুষের ভিতরে দেখাই দিতে পারেন যে আপনি মুসলমান, এই কারণে আপনার শেখ হাসিনা এটা করছে, তাহলে আপনার ভেতরে অটোমেটিক্যালি বড় ধরনের একটা পরিবর্তন আসবে। এইসব পরিবর্তনটা কি? আপনি নিজেকে সংখ্যাগরিষ্ঠ ভেবে যে কোনো অন্য ধর্মাবলম্বীকে মনে হবে যে তাকে ভারতে পাঠাই দিই। এটা হচ্ছে বড় মোটা দাগে এই ভিশনটা পারসিভ করে। আপনি এই কথা বললে পারে, ধরেন অনেক বুদ্ধিজীবী, তরুণ বুদ্ধিজীবীরা আমরা বলবে যে রোমিও ভাই হইতেছে একটা ইসলামোফোবিক। ভাই ইসলামোফোবিক কিনা এটা আমার প্রমাণ করার সুযোগ নাই, একমাত্র আল্লাহই জানেন যে আমি কি। কিন্তু এর উদ্দেশ্যটা কি? গুমের আর একটা উদ্দেশ্য আমার কাছে যেটা মনে হয়, আর একটা উদ্দেশ্য হইল যে ধরেন আপনি যদি পিনোশের সময়টা দেখেন, চিলিতে 1973 সাল থেকে 1990 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। স্বৈরশাসক সোশ্যালিস্টদেরকে সরাই দিয়ে উনি ক্ষমতা নেয় সিআইএর ব্যাগড কু করে। তারপরে উনি কী করলেন? পিনোশে এরপরে লন্ডনে উনি অ্যারেস্ট হয়েছেন এবং পরবর্তীতে তার বিচার কোনো রকম যা হবার হয়েছে, ওটা বিচার আসলে হয় না। তো দেখেন 90 সালের পরে চিলিতে কমিশন গঠন করা হয়েছে। একটা কমিশন করা হয়েছে এরকম গুম সংক্রান্ত, গুমের যতগুলো ঘটনাগুলো ঘটছে, কীভাবে ঘটছে, ইয়ে হয়েছে, এবং রাজনৈতিকভাবে যারা শিকার হয়েছে প্রত্যেকে নিয়ে গুমটা বয়ানটা তৈরি করছে। আর একটা হচ্ছে পলিটিক্যালি যারা পারসিকিউটেড হয়েছে, পলিটিক্যালি যারা এফেক্টেড হয়েছে, নির্যাতন, হত্যা, যে কোনো ধরনের, তাদের জন্য আলাদা করে একটা কমিশন করছে। এতে সুবিধাটা কী হয়েছে দেখেন, আপনি যখন বড় ল্যান্ডস্কেপটা আপনার তৈরি করেন এবং সেটা যদি রাজনৈতিক দর্শনের কারণে আপনাকে ইয়ে করা হয়েছে দেখে আপনি একটা যখন বয়ান তৈরি করবেন, তখন কেবলমাত্র এই জায়গাটায় সংকীর্ণ হবে না যে এটা আওয়ামী লীগ, এটা কেবলমাত্র বিএনপি, জামাত বা XYZ। কিন্তু দেখেন এই পুরা বয়ানটার ভেতরে এই বয়ানটা নাই যে বাংলাদেশের মানুষ গুম হয়েছে তার ন্যায্যতার কারণে। ইলিয়াস আলী গুম হয়েছে কেন আমরা জানি না, কেন সালাউদ্দিন আহমেদ গুম হয়েছে এর কি বয়ান, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা নাই। আলোচনাটা কি? যে এ কয়জন কোন দলের গুম হয়েছে, এই গুমের ভেতরে তারা কিভাবে কি গবেষণা করে খুঁজে পাইছে এবং সেই গবেষণার মধ্য দিয়ে তাদের সুবিধাজনক যে বয়ান সেটা তৈরি করা গেছে। আর ফাইনালি একটা জিনিস, আর্মিকে কর্ডন করার জন্য। এখন আসেন কেন আর্মিকে কর্ডন করার জন্য এটা করতেছে? আমার কাছে যে জিনিসটা খুব ক্লিয়ার, গুমের এই বয়ানে, কমিশনের বয়ানের একটা বড় অংশ জুড়ে হচ্ছে আর্মি ঠেকাও। কারণ ধরেন ছোটন গ্যাংদের কথা যদি আমি বলি, তারা তত্ত্বাবধায়ক সরকারের সময়
বলা হয় যে তারাই মূলত আর্মি ব্যাক সরকারকে ফুল ব্যাকআপ দিছে, বিভিন্ন পরামর্শ পলিসি দিয়ে তাদেরকে বুঝাইছে। এখন এই সরকার এই সময় যখন আসে সে স্বাধীনভাবে কাজ করতেছে, তো এই কাজটা করা তাদের জন্য দূর হয়ে উঠবে। তাহলে কে ঝামেলা করতে পারে? বিএনপি সংস্কার কমিশন রাজনীতি নিয়ে তাকে চাপে রাখো, আর আর্মিকে ঝামেলা করতে পারে, আর্মিকে চাপে রাখো গুম কমিশন দিয়ে। এইটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে প্রজেক্ট ফেল করবে। কেন ফেল করবে সেটা পরে আসতেছি, কিন্তু কেন এটা তাদের মনে হইতে পারে সেটা আমি যেটা আইডিয়া করছি, কেন আমার এটা মনে হইল। তাহরির স্কোয়ারের মুভমেন্টের পরে মিশরে মূলত এটা ব্যর্থ হয়ে যায় আর্মি যখন এটাকে ইন্টারভিন করে। কেন ইন্টারভিন করে তার হয়তো কনস্পিরেসি থিওরি বিভিন্ন XYZ আছে, কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে তাদের আর্মি যে করতেছিল, নাক গলাচ্ছিল, সেইটার পরে একটা পর্যায়ে ক্ষমতা সে দখল করে নেয়। এই কারণে তাহরির স্কোয়ার ফেল হয়। তো এই ঘটনায় যারা ধরেন ক্রীড়ানক, এই উত্থানের পেছনে ধরেন বিশ্বাস করে যে পিনাকি ভট্টাচার্য বিশ্বাস করে যে এই ঘটনা, এই পুরা মুভমেন্টের যদি মাস্টার মাইন্ড হয়, পিনাকি মনে করে দুজন ব্যক্তি, এক হচ্ছে এই নুরুল ইসলাম ভুইয়া ছোটন, আর একজন হচ্ছে মুস্তাহিন জহির। আমাদের বন্ধু মানুষ, খুবই মেধাবী মুস্তাহিন জহিরের ব্যাপারটা, এটা হচ্ছে পিনাকি মনে করে। এবং পিনাকি যে বয়ান তৈরি করে এইগুলো তাদের বয়ানের সাথে হুবহু মিলে যায়। এবং সেই বয়ানটা যে নয়া বন্দোবস্তর যে ব্যাপারগুলো, এইগুলো আবার কিন্তু এই যে আমাদের ছোট ভাই মুরব্বী মাহফুজ, তারপরে আমাদের ভাই হচ্ছে নাহিদ, তারপরে তারিক, এরা কিন্তু সবাই ওই নয়া বন্দোবস্তের ব্যবস্থা করে। তাহলে তাদের জন্য ভয় হচ্ছে যে এটা তো ফেল করে যেতে পারে। তাহলে আর্মিকে ঠেকানোর জন্য আমার কি ইনস্ট্রুমেন্ট আছে? আর্মিকে ঠেকানোর জন্য আমার একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই গুম কমিশন। এইটা গেল। তার মানে আর্মিকে ঠেকাচ্ছে কীভাবে? এই যদি আর্মিকে ঠেকানো যদি হয় তাহলে আমি কীভাবে ঠেকাবো? এক হচ্ছে আমি পিনাকিকে দিয়ে সমানে আর্মি চিফকে আর্মিকে নিয়ে গালাগালি করাবো। দুই হইতেছে আমি এই পাশ থেকে হাসনাতকে দিয়ে আর্মি চিফের কনভারসেশনকে দিয়ে তাকে চাপে রাখবো। এই পাশ থেকে আমি কি করব, নেক্সাস ডিফেন্স বা কিছু একটা গ্রুপ আছে রিটায়ার্ড, যে হাসান নাসির সাহেবদের, তাদেরকে বলবো যে ভাই আর্মি চিফের পদত্যাগ চান। আর এই সামনে দিয়ে আমি গুম কমিশনের বয়ানটা তৈরি করব। দ্যাট ইজ দ্য সিম্পল ম্যাথ। এই যে চারটা জিনিস হচ্ছে, এটা কিন্তু অর্কেস্ট্রেটেড। আপনার কাছে মনে হবে যে ভাই এটার সাথে আপনি মিল খুঁজে পাইলেন কই? কারণ আমি মিল খুঁজে পাচ্ছি, কারণ এদের প্রত্যেকের মানুষগুলো একে অপরের সাথে কানেক্টেড। এই ফরাসি পীর, এই গুম কমিশনে নিযুক্ত কমিশনাররা, এইখানে এসে আপনার হাসনাতের যে বয়ান, যদিও হাসনাত এটা স্বীকার করে না যে হাসনাতকে এই লোকগুলো ইনফ্লুয়েন্স করছে, কিন্তু তার বয়ানটা, সে যে কথাগুলো বলছে সেইগুলার বয়ানটা, এই যে আপনি দেখতেছেন না নেক্সাসের যে কর্মকর্তা, নেক্সাসের যে সেনাপ্রধানকে যে করার জন্য, যে ইনফ্লুয়েন্স করার জন্য যে হাসান নাসির সাহেবদেরকে যে ইনফ্লুয়েন্স করছে, সেটাকে এই মানুষগুলো কানেক্টেড। যাকে ওই আলোচনার পাশাপাশি আর একটা বিষয় এখানে দরকার, যে আপনি এই কমিশনটা কি আসলে কেবল বয়ান তৈরি করবেন? এই বয়ান তৈরি করে কি আপনি খুশি হইতে পারবেন? আমি বলছি যে ভাই আপনি বয়ান তৈরি করে কিছু করতে পারবেন না। কারণ বয়ান আজকে যাবে, মানুষের মেমোরি শর্ট, সে ভুলে যাবে। এবং এত শক্ত বয়ান, সে বাংলাদেশের মানুষ রক্ত দেখছে জুলাই মাসে, সেই ভুলে গেছে। আপনার 18 কোটি মানুষের ভিতরে 1800 জনের সাফারিং বোঝার মতো কোনো ব্যক্তিই নাই, যেগুলো পাওয়া যায় নাই। যে মানুষগুলোকে ফেরত পেয়েছে সে তো কথা বলতেছে না, তারা তো মাথা ব্যথা নাই, সে ভাই আমি বেঁচে গেছি, যা হয়েছে ভুলে গেছি। আর যারা বিচার পাওয়ার কথা, যে ভিকটিম ফ্যামিলিগুলো, তারা এখনও পথে পথে ঘুরতেছে। তারা খুবই ডিসস্যাটিসফাইড এই কমিশনকে নিয়ে। আমাকে অন্তত 1, 2, 3
তিনটা ফ্যামিলির সাথে আমি বলি যে তারা জানেই না তাদের পরিবারের মানুষগুলো এখনো কোথায় আছে, এখন পর্যন্ত আসে নাই। কারণ ওই যে ইয়েরা ছেড়ে দিছে, মাইকেল চাকমারা ছেড়ে দিছে, মীর কাসেম আলীর ছেলেকে ছেড়ে দিছে, আজমি সাহেবকে ছেড়ে দিছে। সো এরা যেহেতু বের হয়ে গেছে, তারা এক্সপেক্ট করছে তারাও একসময় তারা পাওয়া যাবে। অথচ দেখেন, আমি একটা এই 5 আগস্টের পরে আমি একটা রিপোর্ট করলাম, এই রিপোর্টটা এখনো আছে বাংলা আউটলুকে, যে এই যে কমিশন যে বয়ান তৈরি করছে একটা, যে ভারতের যে বয়ানটা তৈরি করছে, সেই কমিশনে কিন্তু আমি রিপোর্ট করছি যে বাংলাদেশের কোন কর্মকর্তা, আমার সোর্স, কোন কর্মকর্তা গিয়ে সংগ্রাম বিওপি দিয়ে ভারতের কাছে সালাউদ্দিন সাহেবকে উঠাই দিয়ে আসছে। কোনো ব্যবস্থা নিচ্ছে কমিশন? কোনো কাজ করছে? আই ডোন্ট নো, আমি অন্তত জানি না। কি দরকার ছিল? দরকার ছিল আইসিটি যেটা আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সে এই বিষয়গুলোকে খুব স্ট্রংলি হ্যান্ডেল করবে। আইসিটি কি করতেছে? আইসিটি মূলত আছে শেখ হাসিনার বিচার নিয়ে, আর বড় বড় কয়েকটা মামলায় তাদের যদি এটা দ্রুত দেখানো খুব প্রয়োজন, এইখানে একটা রোল প্লে করতেছে ইউএন। সম্প্রতি সেনাপ্রধান, আইসিটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং গুম কমিশনের চেয়ারম্যানকে নিয়ে একটা মিটিং করছে। খুব ইন্টারেস্টিং হচ্ছে যে গুম কমিশনের চেয়ারম্যানকে দাওয়াত দিছে, সেখানে 5 জন কমিশনার, বাদবাকি কমিশনাররা সবাই এত তাদের আগ্রহ মানে গুমের ব্যাপারে যে তারা 5 জনই চলে গেছে সেখানে। এবং এই মিটিংটা নিয়ে বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় তেমন রিপোর্ট দেখলাম না। আমি একটা রিপোর্ট করছিলাম, সেটাও মানুষ তেমন একটা পড়ে নাই। আমার কাছে মনে হলো যে ইউএন এটা কেন করতেছে? ইউএন এটা করতেছে, এটার একটা পজিটিভ দিক থাকতে পারে, নেগেটিভ দিকও থাকতে পারে। পজিটিভ দিকটা আমার কাছে মনে হয়েছে যে তারা একটা ট্রাস্ট বিল্ড করতে চায়, যে আপনি জাস্টিস ডেলিভারি সিস্টেমের ভেতরে এনে আর্মির এই অফিসারগুলো বা এই মানুষগুলোকে আইডেন্টিফাই করুন, যাতে করে লং টার্ম জাস্টিস ডেলিভারি সিস্টেম অ্যাক্টিভ হয়। আর্মির সবাই কি এইটাকে একভাবে নিবে? আমি ইউএনের যখন ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আসলো, আই ওয়াজ ইনভাইটেড দ্যার। আমি সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে আমাকে ডাকছে, কারণ গুম নিয়ে আমার কাজ আছে দেখে। আমি ওইখানে গিয়ে কিন্তু একটা কথা বলে আসছি, বলছি যে দেখেন, আর্মি বা অন্য সংস্থা যারা এটা করছে তাদের বিচার হওয়া প্রয়োজন, কিন্তু তার আগে ট্রাস্ট বিল্ড করা প্রয়োজন, যে আপনি আসলে কেন বিচারটা করতে চান, আপনার উদ্দেশ্যটা কি, আপনি কি চান। আপনি যদি এই জিনিসটা ক্লিয়ার না করেন, আপনার সব কিছু ভেস্তে যাবে। যেমন ধরেন, ওই মিটিংয়ের পরে একজন তরুণ গবেষক একজন সেনা কর্মকর্তাকে বলতেছে, আপনারা যদি এগুলা না করেন আপনাদের মিশন বন্ধ হয়ে যাবে। আমি হাসে ফেলছি। আমি বললাম, ভাই মিশনের কিচ্ছু হবে না। ওইখানে যে কর্মকর্তা ছিলেন সে বললেন যে বাংলাদেশে যত সস্তায় মিশনে লোক পাঠায়, এত সস্তায় আর কেউ পাঠাইতে পারবে না। এই যে 8-10 হাজার যে পাঠাচ্ছে, এর থেকে সস্তায় আর কেউ পাঠাইতে পারবে না, আর এত ডিসিপ্লিনও আপনি কারো পাবেন না। তাহলে কি হবে? আপনি যখন এইগুলো ভয় দর দেখাবেন, এগুলো খুব একটা কাজে দিবে না, কারণ আপনি তার ভেতরে কনসাসটাকে জাগাইতে পারেন নাই। আপনি ভয় দেখাতেছেন, এটা না হইলে এটা হবে, সেজন্য ভয় এটা করলাম, হুইচ ইজ রং। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি যে ইনসাফটা মানুষের ভেতরে, এই কলব এবং নফসের যে পার্থক্যটা আছে না, যে কলব কি করে, নফস কি করে, এই পার্থক্যটা বোঝাতে চাই। এইটা সবচেয়ে বেশি কাজ করে, আপনার কনসায়েন্সটা কাজ করে। কেন বলছি এই জিনিসটা? দেখেন, যদি আপনি ওই ভয় দেখান, সে এখন চুপচাপ থাকবে, কিন্তু সুযোগ পেলে আপনারা সাইজ করে দেবে। এবং এইটা একটা বোকামি। এইটাকে দিয়ে আর্মিকে বোকা বানানো, এটাই পছন্দ করি না। যেমন ধরেন, এখন কি করা হচ্ছে, আপনি
বলতেছেন মিশন কমে যায়। আরে ভাই, অনেকগুলা মিশন এখন বন্ধ হয়ে যাবে, ইউএনের আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। অনেকগুলো মিশনে নারীদের অংশগ্রহণ বাড়বে। সো বাংলাদেশের নারী অফিসাররা যেগুলো আছে সেগুলো যাবে, আর সেই জায়গাগুলো ফাঁকা থাকলে তো আর পুরুষকে অন্য দেশের নারীরা সেখানে ফিল আপ করবে। হয়তো এক নারী 3-4টা মিশনও করতে পারবে সংকটের কারণে। ইউএনের মেকানিজমই এখন করতেছে যে নারীদের অংশগ্রহণ তারা বাড়াবে। তাহলে আপনি ওই ভয় দেখায় লাভ নেই। আপনি ওই ভয় দেখাবেন, আফ্রিকান ইউনিয়নের তো অনেক দেশে ইতিমধ্যে তারা ইউএন মিশনকে রিজেক্ট করতেছে, অনেক মিশন ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হচ্ছে। আর্মি কি করতে পারে? আর্মি পরবর্তীতে ধরেন এরপরে সৌদি আরবে সে ডিউটি করতে যাবে। বিভিন্ন দেশে ডিমান্ড আছে আর্মির, সেসব দেশে আর্মি, বিজিবি, আনসারের পর্যন্ত ডিমান্ড আছে। সেসব জায়গায় তারা ডিউটি করতে যাবে এবং খুব কম পয়সায় ভালো ডিউটি করবে। আপনার দরকার হচ্ছে ইনসাফটাকে বোঝানো। আপনি যদি পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে তৈরি করেন তাহলে রং। আপনি কমিশনের আর একটা বয়ান, যেটা আমি বোঝার চেষ্টা করছি, আমি বুঝতেছি, বাংলাদেশে যেভাবে দক্ষিণপন্থীদের উত্থান ঘটতেছে, যেটা সবসময় আপনি দেখবেন যে রাস্তাঘাটে যে অরেঞ্জ কালারের একটা রাজনৈতিক দল আছে, অরেঞ্জ এবং কালো, তারা তাদের পোস্টার ব্যানারে ভইরা যায় সারা ঢাকা শহরে। এত সুন্দর, এত দারুণ ব্যানার তৈরি হয় কেমনে, এবং সেইগুলো কেমনে হয়। এই গ্রুপ সারা জীবন আমি দেখছি আর্মিকে ডাকে, আর্মি টেক ওভার করবে, তারপরে তারা খেলাফত প্রতিষ্ঠা করবে। বুঝতে পারছেন তো কাদের কথা বলতেছি? হিজবুত তাহরীর। তারা নন ভায়োলেন্ট, কিন্তু তারা খুব অর্গানাইজড, এবং প্রচুর মানুষজন আছে পরিচিত যারা এদের সাথে ইনভলভ। এদের ডাকে তো আর্মি সাড়া দিবে না, কিন্তু এরা যদি কোনো একটা রিভল্ট করতে চেষ্টা করে বা করতে যায়, পুলিশ তো তাদেরকে কন্ট্রোল করতে পারবে না। আর্মি একমাত্র তাদেরকে চেস করতে পারে। আপনি যদি এই কমিশনকে ওই জায়গায় নিতে পারেন যে হ্যাঁ, কমিশন খুবই স্ট্রং এবং আর্মির এগেনস্টে আপনি একটা মত তৈরি করছেন, তখন যেটা সুবিধা হবে, এই মানুষগুলোকে, এই মত তৈরি যাদের করছেন আপনি, এই মতকে রেজিস্ট করার জন্য যাতে আর্মি আপনাদেরকে বাধা না দেয়, এই কারণে মূলত আপনার এই যে অরেঞ্জ কালো পতাকার যে মানুষগুলা, তাদের জন্য সহজ হয়ে উঠবে আর্মি যদি এখানে চুপসে যায় আর আপনারা যদি কাজটা করতে পারেন। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলোই আমার কাছে মনে হয়েছে যে তারা মূলত এই তদন্তের নামে বয়ান তৈরি করতেছে, এবং বয়ান তৈরিতে যে আমাদের প্রেস উইংয়ের মানুষজন সেটাকে আরও এক্সপার্ডাইট করতেছে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু আসলে দরকার ছিল বিচার নিশ্চিত করা। যেই হোক, যেই হত্যার বা গুমের সঙ্গে জড়িত, তাকে আইডেন্টিফাই করা, তার বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। সে পালিয়ে যাক, কিন্তু সে অপরাধী সেটাকে আইডেন্টিফাই করা এবং ন্যায্যতার ভিত্তিতে করা। কেন ন্যায্যতার ভিত্তিতে করা? আপনি আপনার এনিমি দেখে তারে বিচারের মধ্যে নিয়ে আসবেন, দিস ইজ নট দ্য ওয়ে। আপনার তথ্য প্রমাণের ভিত্তিতে যখন আপনি আনবেন, তখন ইনসাফটা তৈরি হয়। এবং ইনসাফে এই খেলায় আপনাকে জিততে চাইলে কেবলমাত্র ইনসাফই সম্ভব, এবং সেই ন্যায্যতা এখন তৈরি করা প্রয়োজন। এই গবেষণা প্রতিষ্ঠানের বদলে দরকার এই কাজটা করা। আর্মির ওই অফিসারের ইউএনের প্রোগ্রামে অ্যাটেন্ড করা আর্মি অফিসারের বক্তব্য দিয়ে শেষ করব। উনি বলছিলেন এইভাবে যে আপনারা আমাদেরকে কম পয়সায় ভাড়া ইউএনে নিবেন কি নিবেন না সেটা আপনারা বলছেন, কিন্তু আমরা তো দেখছি এটা একটা ষড়যন্ত্র। গ্লোবাল যে জিও পলিটিক্স হচ্ছে বাংলাদেশকে ঘিরে, তারই অংশ হিসেবে এইগুলোকে সামনে আনা হচ্ছে। আপনার মাথার ভেতরে যদি, আমার মাথার ভেতরে যদি এই বয়ান দাঁড়িয়ে থাকে, আপনার
এই কমিশনের এই বয়ান আসলে কি কোনো প্রভাব বিস্তার করতে পারে? একজন কর্মকর্তার মাথার ভেতরে যদি এই বয়ানটা স্ট্রং হতে থাকে, এই সরকারি যে বয়ান, এই যে কমিশনের যে বয়ান, এই বয়ান কি তার ন্যায্যতার প্রশ্নে সামনে আগাতে দিবে? দর্শক, আজকে এতটুকুই। গুম কমিশন নিয়ে আমার কোনো হোপ নাই। তারা কি করবে এটা নিয়েও আমার মাথা ব্যথা নাই। তবে বাংলাদেশে গুম যাতে ভবিষ্যতে না হয় এবং সেই গুমগুলোর যা হয়েছে অতীতে সেগুলোর যাতে বিচারিক প্রক্রিয়ার ভেতরে আসে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে রাখছি। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। খোদা হাফেজ।